তুই না খেলে আমিও কিন্তু খাবো না, বলে দিলাম। এখন ভেবে দেখ, তোর জন্য তোর ছোট বোনটা না খেয়ে থাকলে তোর কেমন লাগবে? প্রণব ভুরু কুঁচকে হেসে বলল। ইমোশনাল ব্ল্যাকমেইলে বরাবরই ওস্তাদ তুই। যা, আমি আসছি। প্রান্তি চলে যাচ্ছিল। প্রণব পিছু থেকে বলল। আচ্ছা শোন। প্রান্তি ঘাড় ঘুরিয়ে বলল। হ্যাঁ, বল। মিস্টার চৌধুরী বাড়িতে আছেন? ভাইয়া, উনি আমাদের বাবা হন। বারবার মিস্টার চৌধুরী বলে কেন সম্বোধন করিস ওনাকে? প্রণব তাচ্ছিলে হাসি দিয়ে বলল। বাবা? আসলেই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বাবা আছেন, আর সারা জীবন ভুলেই থাকতে চাই। প্রান্তি হতাশা মিশ্রিত একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। প্রণব নিজের গিটারটায় একবার হাত বুলিয়ে সেটা গিটারের ব্যাগে ঢুকিয়ে নেয়। কাঁধে ঝুলিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমে যেতেই দেখলো মিস্টার চৌধুরী ব্রেকফাস্ট করছে। নিজের বাবাকে দেখে হাত চেয়ার টেনে বসতেছেও বসলো না, পকেটে হাত গুজে বেরিয়ে যেতে লাগলো। প্রান্তি পিছন থেকে ডেকে বলল। ভাইয়া, না খেয়ে কোথায় যাচ্ছিস? প্রণব দরজার দিকে এগিয়ে যেতে যেতেই বলল। খিদে নেই, অডিশন আছে আজকে, ফিরতে রাত হবে। কিন্তু খেয়ে। পরিবারের সাথে এক টেবিলে খাওয়া মিস্টার চৌধুরী ডিজার্ভ করে না। বলেই প্রণব বাইরে চলে যাওয়ার প্রান্তি আর কথাটা শেষ করতে পারল না। মিস্টার চৌধুরীর দিকে একবার তাকালো, কিন্তু ওনার কোনো হেলদোল নেই, একদমই খেয়ে চলেছেন তিনি। গাড়ির ডোর ওপেন করতেই প্রণবের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই ওর মুখে হাসি ফুটে উঠল। বিয়ের পরের দিনে এভাবে বিপাকে ফেঁসে যেতে হবে ভাবতেই পারেনি স্পৃহা। সকালে ফ্রেশ হয়ে বাইরে আসতেই আদ্রের মা মিসেস সামায়রা হাসি মুখে এগিয়ে এলেন। কোনো রকম ভনিতা না করে সরাসরি বলে ফেললেন। বিয়ের প্রথম সকালের নাস্তা বাড়ির নতুন বউকে তৈরি করতে হয়, এটাই এবারই নিয়ম। তোমাকেও এটা মানতে হবে, পারবে তো? নিয়মটা বেশ অদ্ভুত লাগলো স্পৃহার কাছে। বাড়ির কারো সাথে ভালো করে পরিচয় পর্যন্ত হয়ে ওঠেনি ওর, অথচ প্রথম দিনেই ওকে রান্নাঘরে যেতে হবে। তারপরেও রান্নাবান্না তেমন একটা পারে না, তাই একটু ইতস্তত করে বলল। আসলে আমি চিন্তা করো না, সার্ভেন্টরা তোমায় হেল্প করবে, তেমন সমস্যা হবে না। অনেকটা জোর করে স্পৃহাকে রান্নাঘরে ঠেলে পাঠিয়ে দিলেন মিসেস সামায়রা। বাড়িতে অতিথিরা গিজ গিজ করছে, আশেপাশে সার্ভেন্টেরও অভাব নেই। কিচেনে ঢুকতেই তারা স্পৃহাকে সব জিনিসপত্র কোথায় কোনটা রাখা আছে দেখিয়ে দিল। স্পৃহা কাঁপা কাঁপা হাতে কাজ শুরু করতেই সব সার্ভেন্ট বেরিয়ে গেল। স্পৃহা বেশ অবাক হলো, ওদের তো তাকে হেল্প করার কথা ছিল, চলে গেল কেন? সব কাজ যে তার এখন একাই করতে হবে, এটা বোঝা শেষ। আদ্র ড্রয়িং রুমে এসে দেখলো সবাই বসে গল্প করছে ঠিকই, কিন্তু স্পৃহাকে কোথাও না দেখে পর কপালে আপনা আপনি ভাঁজ পড়ে গেল। মিসেস সামারা ডেকে বলল। স্প্রে কোথায় মা? ওকে তো কোথাও দেখছি না। প্রশ্নটা মিসেস সামারার কেমন যেন অপছন্দ হলো। ঈষৎ অপসরণের সুরে বলল। স্পৃহা এখানে নেই। ও যে এখানে নেই সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি, কোথায় আছে সেটা কি জানো তুমি? কোথায় আবার? কিচেনে আছে। নতুন বউ প্রথম দিন ব্রেকফাস্ট তৈরি করে, এটা আমাদের বাড়ির নিয়ম, জানো না তুমি? আদ্র ভুরু কুঁচকে তাকিয়ে বলল। এরকম কোনো নিয়ম আছে নাকি? কই, আমি তো কখনো শুনিনি। মিসেস সামারা বিরক্তি নিয়ে বললেন। তুমি এর আগে কোনো বিয়ের ফাংশন অ্যাটেন্ড করনি, তাই জানো না, এটাই নিয়ম। কিন্তু মা, এতজনের খাবার ও একা তৈরি করতে পারবে তো? তোমার কি মনে হয় আমি ওকে জিজ্ঞেস করিনি? ও নিজেই বলেছে ও পারবে। ও। আদ্র ঠোঁট গোল করে ছোট্ট একটা শ্বাস ছাড়ল। মিসেস সামারা আর কিছু বললেন না, বিরক্তি নিয়ে অন্যদিকে চলে গেলেন। স্পৃহা বহু কষ্টে রুটিগুলো তৈরি করলো, যদি একটা রুটিও তেমনভাবে গোলাকার হয়নি, তবে মোটামুটি চলে আর কি। কিন্তু রুটির সাথে কি বানাবে? কিছুই তো ভালো করে রান্না করতে পারে না। আশেপাশে একবার তাকিয়ে ফোনটা হাতে নিল। এখন একজনই পারে তাকে সাহায্য করতে। কল দিয়ে কয়েকবার রিং হতে রিসিভ হলো। পিহু, তুই এতদিন পর কল দিলি? আমি তোর সাথে। প্রান্তি, এ কথা সময় নেই। কিভাবে রান্না করতে হয় সেটা তাড়াতাড়ি বল। প্রান্তি ভ্যাবাচ্যাকা খেয়ে বলল। কিভাবে রান্না করতে হয় মানে? কিসের রান্না? মানে সবজি টাইপ ভাজি আর মিষ্টি জাতীয় কিছু একটা রেসিপি বলে দে জাস্ট। প্রান্তি অবাক হয়ে বলল। কিন্তু তুই এসব জেনে কি করবি? তুই রান্না করছিস? ইউটিউব দেখেই তো। অত সময় নেই, সুযোগও নেই, তাড়াতাড়ি বলবি তুই, নয়তো আমি ফোন রাখলাম। আচ্ছা, বলছি শোন।
ফেমাস রকস্টার প্রবল মেহরাজ চৌধুরী কি ওই সাধারণ ব্যক্তিটার কথা মনে আছে? ফোনের অপর প্রান্ত থেকে এমন কথা শুনে প্রণবের মুখে হাসি মিলিয়ে গেল। সে কাট গলায় বলল, ইটস অনলি প্রণব মেহরাজ, আদ্র, নট চৌধুরী। চৌধুরী পদবিটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা তোকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। হাদ্র মুখ বাঁকিয়ে বলল, না, আমার মনে আছে। এখন আমি তোর উপর রেগে আছি, বুঝেছিস? নিজে রেখে এখন কেসটা উল্টো দিস না। আমি তো বেস্ট ফ্রেন্ড, কিন্তু তো এই 1 মিনিট, তুই রেগে আছিস কেন বলতো? আমি তো বলেছিলাম আমার নিউ অ্যালবাম নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন। তোর বিয়েতে আসার সম্ভাবনা অনেক কম। তাই বলে একবার কংগ্রেচুলেট তো অন্তত করা উচিত। ফোনও দিলি না একবার। আরে আমায় কেন ফোন দিবি? আমি তো আর সেলিব্রিটি না, আর না আমাদের দেশ বিদেশের মানুষ চিনে। আমি আদ্রের কথা শেষ হওয়ার আগেই প্রণব ভ্রু কুঁচকে বলল, ওয়ে ড্রামাবাজ, নাটক বন্ধ কর। তুই আমার কাছে কি সেটা তুই নিজেও ভালো করেই জানিস। আদ্র ঠোঁট প্রসারিত করে হাসল, মাথা চুলকে বলল, তো কবে দেখা করছিস? সামনে স্পেশাল গিফট ওয়েট করছে তোদের জন্য। আমার ব্যস্ততা শেষ হোক, তারপর। আদ্র ইতস্তত করে বলল। আর আঙ্কেল, কথাটা আর শেষ করতে পারল না আদ্র। প্রণব তাড়া দিয়ে বলল, এখন রাখি, অডিশন আছে, বাই। প্রণব যে ইচ্ছে করে কথাটা এড়িয়ে গেল, আদ্র সেটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলার নেই। এখন শুধু দীর্ঘশ্বাসী সঙ্গী। নাস্তা তৈরির ঝামেলা মিটিয়ে সবেমাত্র ঘরে ফিরল স্পৃহা। রান্না নিয়ে কেউ তেমন খারাপ কিছু বলেনি, তবে সে একটু স্বস্তি পেয়েছে। এতক্ষণ শাড়ির আঁচলে লুকিয়ে রাখা হাতটা বের করলো। হাতের তালুতে অনেকখানি জায়গা পুড়ে ফোসকা পড়ে গেছে, জ্বলছে প্রচুর। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। নিজের পরিবার থাকলেও অবহেলা অনাদরে থাকতে হয়েছে ওকে। একমাত্র ভাই ছাড়া কারো ভালোবাসা পায়নি সে। এখানে কি একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে ওকে? স্পেহা বিকালে রিসেপশন, একটু পর। বলতে বলতে ভেতরে ঢুকে স্পৃহার দিকে তাকাতেই কথা আটকে গেল আদ্রের। এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলল। কাঁদছো কেন স্পেহা, কি হয়েছে? স্পৃহা চমকে মুখ তুলে তাকালো আদ্রের দিকে। হাতটা তাড়াতাড়ি আঁচলের আড়ালে লুকিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো সে। আমতা আমতা করে বলল, তেমন কিছু না, ওই এমনি আর কি। বাড়ির সবার কথা মনে পড়ছিল খুব। কথাটা কেমন যেন বিশ্বাস হলো না আদ্রের। সন্নিগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বিকেলে তো আমরা ওই বাড়িতে যাচ্ছই, মন খারাপ করো না। স্পৃহা কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। আহির নিজের হাতে থাকা কাগজগুলো বেশ মনোযোগ সহকারে দেখছে। চশমার আড়ালে থাকা চোখ দুটোতে পানি টলমল করছে ওর। বুকের ভেতর ভারী হয়ে উঠছে বারবার। কেন যে ওকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হলো? নিজে তো শান্তি পাচ্ছি না, অন্যদিকে আরেকজনের কষ্টের কারণ হচ্ছে ও। পাপা পাপা, আমার সাথে খেলা করবে বলেছিলে না তুমি? আহির কাগজগুলো ওপর থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখলো তার চ্যাম্প ছোট্ট একটা ব্যাট আর বল হাতে দাঁড়িয়ে আছে। অনিলা এগিয়ে এসে ওকে কোলে তুলে নিয়ে বলল, আসবি, পাপা এখন বিজি আছে তো, বিকেলে খেলবে তোমার সাথে। আহির আশফিকে নিজের কোলে নিয়ে হাসি মুখে বলল, কে বলেছে পাপা বিজি? অলওয়েজ দেয়ার ফর মাই বয়, তাই না চ্যাম্প? আশফিক খুশি হয়ে আহিরের হাতের মুঠোয় মুঠ মিলিয়ে দিল। ইয়েস, মাই পাপা ইজ দ্য বেস্ট। অনিলা মুখ কালো করে বলল, কিন্তু আহির তুমি এভাবে। আনিলা প্লিজ, আমি চাই এনজয় করতে। এসব মামলা হ্যান্ডেল করতে করতে নিজের উপরেই ক্লান্ত আমি। একটু আনন্দ তো ডিজার্ভ করি আমি। অনিলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হাত কষলে বলল, আজ তো পিহুরিচি রিসেপশন, যাবে না সেখানে? আহির মলিন হাসল শুধু। সে হাসির আলে চাপা কষ্টটা অনিলা ঠিকই বুঝতে পারছে। আহির আর বাক্য ব্যয় না করেই বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে হেসকি উঠে শ্বাসরোধ হওয়ার উপক্রম হলে থামার নাম নিচ্ছে না স্পৃহা। স্পন্দন কি করবে, কি বলবে ভেবে পাচ্ছে না। হাজারো অবহেলা কষ্টের মাঝেও স্পৃহাকে কখনো কাঁদতে দেখেনি ও, অথচ তার বোন আজ এভাবে কাঁদছে। স্পৃহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।